কৃষি দর্শন অনুষ্ঠান আপনারা দেখছেন। এতদিনে সকলেই জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে নানান ধরনের আলোচনা শোনেন, যার থেকে হয়তো আপনাদের কৃষি সংক্রান্ত জ্ঞান আরও অনেক সমৃদ্ধ হয়। আজকে আমরা সবুজ সার নিয়ে আলোচনা করব। এই শব্দগুলোর সঙ্গে কম বেশি আমরা পরিচিত, কিন্তু খুব বিস্তারিতভাবে আমাদের জানা নেই। যিনি জানাবেন, আজ আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে ডক্টর সুব্রত মণ্ডল, কৃষি বিশেষজ্ঞ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। সবুজ সার শব্দগুলো শুনেছি, কিন্তু জানি না এই সবুজ সার কি। প্রথমেই বলি, সবুজ সার হচ্ছে একটা জৈব সার। হ্যাঁ, গোবর সার জৈব সার, তার বিকল্প সার হচ্ছে সবুজ সার। এটা কি না, জমির মধ্যে ফসলের বৃদ্ধির জন্য জমির মধ্যে কিছু শস্যকে চাষ করে তার নরম অবস্থায়, সবুজ অবস্থায় সেটাকে জমির মধ্যে মানে মিশিয়ে দিয়ে, মাড়িয়ে দিয়ে পচিয়ে যে সারটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি সবুজ সার। অথবা কোনো বাইরের থেকে সবুজ গাছের পাতা নরম অংশ নিয়ে এসে জমির মধ্যে দিয়ে পচিয়ে যে সারটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি সবুজ সার। এটাই হচ্ছে সবুজ সার। বর্তমানে তো চাষ পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে, অনেক আধুনিক উপায় হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবুজ সারের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা? ব্যাপারটা হচ্ছে কি, বর্তমানে চাষ পদ্ধতিতে যেটা পরিবর্তন সেটা হচ্ছে অনেক নতুন নতুন জাত এসেছে, ইমপ্রুভড ভ্যারাইটি বলি আমরা, যেগুলো মানে উচ্চ ফলনশীল জাত। তার ফলে কী হচ্ছে, প্রচুর সার প্রয়োগ হচ্ছে এবং ফলনও বেশি হচ্ছে, এবং তাতে করে মাটি থেকে খাদ্যবস্তু প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, এবং একটার জায়গায় দুটোর জায়গায় তিনটে ফসল একই জমিতে নিতে বাধ্য হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির জন্য। যার ফলে মাটিতে জৈব সারের পরিমাণ, জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে, কারণ আমরা দিতে পারছি না। এখন দেখবেন যে গ্রামেগঞ্জে গেলে চাষ হচ্ছে, কিন্তু আমাদের সেই আগেকার বলদ লাঙল নেই, বেশিরভাগই সবই কিন্তু ট্রাক্টর এসব দিয়ে চাষ। বলদ লাঙল যদি না থাকে, তাহলে আমার যদি বলদ না থাকে, তাহলে আমার বাড়িতে গোবরের পরিমাণও আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই ফলে জমিতে আমরা দিতে পারছি না, ফাঁকা পাচ্ছি না। তো সেই হিসাবে জমির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব আমাকে দিতেই হবে, জৈব সার, যাই রাসায়নিক সার ব্যবহার করি না কেন। যদি গোবর সার বা অন্য সার দিতে না পারি, তাহলে আমরা এই সবুজ সার প্রয়োগ করে মাটির স্বাস্থ্য রক্ষা করতে পারবো, মাটির উর্বরতাটা বজায় রাখতে পারবো। কিভাবে এই সবুজ সার চাষ করা হয়? আচ্ছা, সবুজ সার চাষ করা হয় বলতে, সবুজ সার আমরা যে সমস্ত শস্য আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে ধইঞ্চা, শন, এগুলো যেমন কালো কলাই বা বারসিম বা খেসারি, এগুলোকে আমরা সবুজ সার বলতে পারি। কেন না, এগুলো হচ্ছে সিম্বিগোত্রীয় শুটি জাতীয় উদ্ভিদ। এই শুটি জাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি থাকে, সেই এটাই তো বৈশিষ্ট্য এগুলোর, এটার শুটি আছে। শুটি মানে শুটি বিহীনও আমরা করতে পারি, কিন্তু শুটি বিহীনের থেকে শুটি জাতীয়টাতে আমরা দুটো প্রভাব পাই। এক হচ্ছে শুটি জাতীয়টাতে কি হয়, মাটিতে যে শিকড়ের মধ্যে যে রাইজোবিয়াম বলে জীবাণু থাকে, সে বাতাসের নাইট্রোজেন শোষণ করে মাটিকে দেয়, সেটা একটা দেয়। প্লাস কি, যে ওর যে সবুজ অংশটা সেইটা মাটির মধ্যে গিয়ে পৌঁছে একটা সার তৈরি করে, জৈব সার যেটা দেয় সেটা দেয়। তো সেই জন্যে আমরা সাধারণত এই শুটি জাতীয়গুলো পছন্দ করি। শুটি জাতীয়র মধ্যে যেটা আমাদের দেখা গেছে যে ধইঞ্চা বা শন, এইগুলোর মধ্যে প্রচুর মানে তাড়াতাড়ি বাড়বার ক্ষমতা, মানে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য সবুজ সারের, যে তাড়াতাড়ি বাড়তে হবে, এবং 2 মাসের মধ্যে এর কিন্তু ফুল আসে না, অর্থাৎ একটু বিলম্বে ফুল আসে, এরকম মানে শস্য হতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এর মানে বেশি জল লাগে না, মানে শুরুতে, কিন্তু পচাবার সময় জল লাগবে, রস লাগবে, তাছাড়া পচবে না। তো এরকম গাছ, তাহলে ধইঞ্চা যখন আমরা নিই, ধইঞ্চার মোটামুটি বিঘে প্রতি আমাদের 4 থেকে 5 কেজি বীজ দরকার, ধইঞ্চা বীজ। এবং এই যে জ্যৈষ্ঠ, মানে আমরা যদি দেখি যে আষাঢ় শ্রাবণ মাসের মাঝামাঝি বা শেষের দিকে ধান লাগাবো, তাহলে তার 1.5 থেকে 2 মাস আগে আমাকে এই ধইঞ্চা বীজ লাগাতে হবে। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিকে যদি কালবৈশাখী পাই খুব ভালো, যদি না পাই আমার জল দেওয়ার যদি ব্যবস্থা থাকে, জল দিয়ে জমিতে রস করে নিয়ে এরপর জমিতে 2বার থেকে 3বার লাঙ্গল দিয়ে জমিটাকে তৈরি করে নিতে হবে। এবং এই তৈরি করার সময় আমরা কি করছি, ধইঞ্চা করছি কেন, যে মাটিটার মধ্যে সার তৈরি করছি এবং পরবর্তী ফসলে যাতে সুবিধা হয়। তাহলে ওই সময় যদি আমি ধইঞ্চা চাষ করি, তাহলে তার পরবর্তী যে ফসল সেটা হচ্ছে ধান। অর্থাৎ ধানের সময় আমার যে পরিমাণ সুপার ফসফেট সার যেটা লাগবে, ধরুন আমার দেখা যাচ্ছে যে 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আমাকে দিতে হচ্ছে ধান চাষের জন্য ফসফরাস হিসাবে, সেইটা ধান চাষে না দিয়ে আমরা দিয়ে দেবো এই ধইঞ্চা চাষে। তাতে কি হবে না, ধইঞ্চারও যে শুটি
সেটা মানে কি বলে গুঁটি মাটির মধ্যে শিকড়ের মধ্যে যে গুঁটি সেই গুঁটির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং নাইট্রোজেনটাকে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। প্লাস ওই যে ফসফরাস সারটা সেটা ধইঞ্চা গ্রহণ করে সেটা জৈব সার হিসাবে ভিতরেই থেকে যাচ্ছে এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে সেই সারটাই পরবর্তীকালে ধীরে 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 আমাদের ধানকে সাপ্লাই দিচ্ছে এবং ধান করার সময় কিন্তু আমাকে আর ফসফরাস সার ব্যবহার করতে হচ্ছে না। উপরন্তু এই যে চাষ হলো এইটা মানে মোটামুটি 1.5 মাস থেকে 2 মাস পর 6 থেকে 8 সপ্তাহ পরে এই গাছটা উপযুক্ত অবস্থায় আসে, যেটাকে আমরা মারিয়ে দিলে আমরা সমানভাবে নাইট্রোজেনও পাবো এবং সবুজ পদার্থও পাবো, সমানভাবে দুটোই পাবো। তো 6 থেকে 8 সপ্তাহের গাছ যখন হবে আপনার থেকে বাড়বে, তখন সেটাকে জল দিয়ে ভালো করে মারিয়ে দিতে হবে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দরকার হলে যেগুলো ডিস্ক প্লাউ বলি আমরা, সেটা দিয়ে প্রথমে চালিয়ে কাটা কাটা টুকরো টুকরো করে দিতে হবে। দেওয়ার পর ওটাকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিলেই সেটা পৌঁছবে, 10-12 দিনের মধ্যেই পৌঁছে যাবে। কারণ সেই সময় মোটামুটি আমার 30 থেকে 35 ডিগ্রি সকালের দিকে তাপমাত্রাটা এসে যায়, অর্থাৎ ওই উষ্ণতায় জল পেলেই ওটা আপনার থেকে পৌঁছতে শুরু করবে। এই জায়গাটা আমার একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনি একটা নির্ধারিত সময়ের কথা বলছেন, একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, বললেন একটু আগে যে কালবৈশাখী থাকতেও পারে নাও থাকতে পারে। তো এই যে প্রকৃতির এত তারতম্য ঘটে, এটা কোনো অসুবিধা হয় না সবুজ সার তৈরির পক্ষে? অবশ্যই হয়। এই জন্যই তো সবুজ সারটা জানা সত্ত্বেও, এত সহজ হওয়া সত্ত্বেও আমরা চাষিদের মধ্যে খুব ব্যাপকভাবে মানে বিস্তার লাভ করতে পারছে না। কারণ হচ্ছে কি, যদি মনে করুন আমি লাগিয়ে দিলাম, কালবৈশাখী এলো, বৃষ্টি এলো, তখন আমি ধইঞ্চা বীজ লাগিয়ে দিলাম, ধইঞ্চা বুনে দিলাম, ধইঞ্চা হয়েও যাবে। কিন্তু 6 মাস যখন 6 সপ্তাহ বা 8 সপ্তাহ বয়স হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত আমার কাছে যদি ওটাকে পচাবার মতো কোনো জল না থাকে, বৃষ্টি না হয়, অর্থাৎ জমিতে যদি জল না দাঁড়ায়, বা আমার পুকুর থেকে জল দিয়ে পচাবার ব্যবস্থা না থাকে, বা আমার যদি কোনো সেচের আলাদা ব্যবস্থা না থাকে, তখন কি হয়, আমি ওটাকে তখনও পর্যন্ত মারাতে পারি না। অর্থাৎ তখন 8 সপ্তাহ 10 সপ্তাহ বয়স হয়ে যায়, তখন কি হয়, ছিবড়ে হয়ে যায়। আচ্ছা। এবং ছিবড়ে হয়ে গেলে ওটাকে সহজে মারিয়ে পচানো যায় না, তখন ধান পুঁততে দেরি হয়ে যায়। এই একটা সমস্যা তৈরি হয়। কি করতে হবে তখন? একটাই উপায়, যদি আমাদের মানে কোনো না থাকে, 8 সপ্তাহের মধ্যে কোনো রকমে গাছগুলোকে মারিয়ে দিতে হবে, কোনো রকমে যা হোক করে মারিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় থাকে না। এবং বৃষ্টি ছাড়া, সেই জন্যই কি হয়, তখন আমরা বলি যে বৃষ্টি যদি দেরিতে হয়, অনেক ক্ষেত্রে বলি যে ঠিক আছে, আমার এই সময় যদি বৃষ্টি নেই, আমার এখন করার দরকার নেই। আমরা করতে পারি কি, ধানের পরেও আমরা সবুজ সার তৈরি করতে পারি। কীরকম না, ধান যখন কাটবো তার 10-15 দিন আগে জমিতে যখন রস থাকে, সেই অবস্থায় আমরা খেসারি ছড়িয়ে দিলাম, বিঘেতে 8 কেজি মতো বীজ নিয়ে ছড়িয়ে দিলাম। তখন খেসারি যখন ধান কাটবো, তখন খেসারিটা কিন্তু অনেকটা প্রায় 2 সপ্তাহ বয়স হয়ে যাবে। এই 2 সপ্তাহ অ্যাকচুয়ালি এই সাধারণত হয় কি, এই যে শুঁটি জাতীয় গাছের 2 সপ্তাহের পর থেকে ও মধ্যে গুটিগুলো, রাইজোবিয়াম জীবাণুগুলো যারা বাতাসে নাইট্রোজেন শোষণ করে, সেগুলো মানে ক্ষমতা বাড়তে থাকে, তাদের কাজ করার ক্ষমতা বাড়তে থাকে। তখন এরপর কী হবে, 6 সপ্তাহের মাথায় ওই যেটুকু রস আছে ওর মধ্যে যদি আমরা ওই খেসারিকে মিশিয়ে দিই, খেসারি সহজে পচে যাবে, ধইঞ্চার থেকে সহজে পচে যাবে খেসারি। তার কারণ হচ্ছে ধইঞ্চার থেকে খেসারির মধ্যে জলীয় পদার্থের পরিমাণ বেশি থাকে, সেই জন্য খেসারিটা পচে যাবে এবং সেটা তখন রবি শস্যের জন্য কাজে লাগবে। আর খারিফ শস্যের জন্য যদি কাজে লাগাতে হয়, তাহলে আগে থেকে ওটাকে যে করেই হোক, ধইঞ্চা চাষ করে হোক বা শোন চাষ করে হোক, যখন খুব কচি কচি অবস্থায় থাকবে তখনই সেটাকে মারিয়ে দিতে হবে। আপনার কি মনে হয় যে মাটিতে সবুজ সার মেশানোর জন্য কোন সময়টা সবচেয়ে উপযুক্ত? দেখুন, সবথেকে উপযুক্ত কিন্তু বর্ষাকাল, কারণ বর্ষাকালই আমার সবথেকে বেশি জল পাওয়ার সম্ভাবনা থাকে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে জমি ফাঁকা থাকার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু একমাত্র এই যে 1.5 মাস জমিটা যে ফাঁকা থাকা, সেটা কিন্তু এই বর্ষার আগেই একমাত্র পাওয়া যায়। কারণ বর্ষার পরে কিন্তু জমি ফাঁকা সহজে পাওয়া যায় না, পরপর 2টো চাষ হয়, যে জমিতে সেচ নেই সেখানেও 2টো চাষ করে। তো সামগ্রিকভাবে যদি আমরা ভাবি, তাহলে জমির উর্বরতা রক্ষা করতে হয়, তাহলে আমাকে বর্ষার সময় যদি ধইঞ্চা চাষ করতে পারি এবং 6 সপ্তাহ বা 8 সপ্তাহের গাছকে যদি আমরা মারিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে বিঘা প্রতি 75 কুইন্টালের মতো জৈব সার আমরা মাটিকে দিতে পারছি। উপরন্তু তার সঙ্গে মানে 16 কেজির মতো ইউরিয়ার যে নাইট্রোজেন দেয়, সেই নাইট্রোজেনটা মাটিকে আমরা সাপ্লাই করতে পারছি। এইটা বর্ষাকালে দিলে আমরা এটা বেশি সুযোগটা পাচ্ছি। একবার সবুজ সার ব্যবহার করলে ফসলে পরবর্তীকালে কি কি উপকার পাওয়া যায়?
হ্যাঁ, সবুজ সার ব্যবহার করলে পরবর্তীকালে যেটা উপকার পাওয়া যায় যে জমিটার স্বাস্থ্য অনেকটাই বৃদ্ধি পায়। কারণ জৈব সারের মধ্যে আমরা জানি মানে গাছের প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদান থাকে, এবং আমরা যেগুলো মাটিকে দিই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, বর্জ্য, সালফার, এগুলো আমরা সাপ্লাই করি বিভিন্ন রাসায়নিক সারের মধ্যে দিয়ে। কিন্তু যেগুলো অনুখাদ্য, হ্যাঁ, এই সমস্ত খাবারগুলো তো আমরা দিই না, কিন্তু গাছের তো দরকার লাগে। সেটা পেতে গেলে আমাকে জৈব সার পেতে, এবং সব থেকে ভালো পাওয়া যায় সবুজ সার থেকে। সবুজ সার যদি পচিয়ে দেওয়া এটা করতে থাকি তাহলে অনুখাদ্যের অভাবটা কিন্তু সহজে আসবে না। এবং এই যে মাটির নিচের স্তরে যে খাবারগুলো চলে যায় চুঁয়ে চুঁয়ে, সেই খাবারগুলো টেনে আনতে পারে এই সবুজ সার। কারণ এদের রুট খুব নিচের দিকে যায়, শিকড় খুব নিচের দিকে যায়। ধইঞ্চা বা এই ধরনের ফসলের শিকড় নিচের দিকে যায় এবং মাটির একদম নিচের স্তর থেকে খাবারগুলোকে তুলে উপরের স্তরে নিয়ে আসে, এবং যেগুলো মাটির যে রস সেটাকেও উপরের স্তরে নিয়ে আসে। এবং ধান বা গম এই সমস্ত ফসলের কী হয়, উপরের স্তরেই তাদের শিকড়গুলো থাকে, তখন খাবারগুলো সব পেতে সুবিধা হয়। অর্থাৎ মাটির স্বাস্থ্য, মাটির উর্বরতা সমস্ত কিছু বজায় থাকে এটার জন্য। আজকে অনেকেই এই আলোচনা শুনছেন, কিন্তু আমি একটা কথা আপনাকে বিশেষভাবে জানাতে বলবো কৃষক বন্ধুদের উদ্দেশ্যে, যে ওদেরকে আরও কি করে এই সবুজ সারের প্রতি আগ্রহী করা যায়, এক নম্বর। তার সঙ্গেই যে কতটা লাভজনক সামগ্রিকভাবে সেই চিত্রটা আপনি তুলে ধরুন। আচ্ছা, দেখুন, এটা লাভজনক জিনিসটা বুঝলেই কিন্তু আগ্রহী করা সম্ভব। লাভজনক জিনিসটা কীভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে প্রথমেই বললাম যে 75 কুইন্টাল বিঘাপ্রতি জৈব সার আমরা দিতে পারছি। এই 75 কুইন্টাল জৈব সারের দাম যদি আমরা ধরতে যাই, বা বিঘাপ্রতি 4 থেকে 5 গাড়ি যদি আমরা গোবর সার ধরি, তাহলে 4 থেকে 5 গাড়ি গোবর সারের যা দাম এখন এই মুহূর্তে কিনে আনতে, তার থেকে অনেক সস্তায় কিন্তু আমি 75 কুইন্টাল জৈব সার মাটিতে দিতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে 16 থেকে 20 কেজি ইউরিয়ার সমান নাইট্রোজেন মাটিতে যোগ করছে, যার ফলে কি হচ্ছে, ধানেতে আমার কিন্তু প্রথম অবস্থায় আর কোনো নাইট্রোজেন সার দিতে হচ্ছে না। অর্থাৎ প্রাথমিক নাইট্রোজেনের খরচটা আমার বেঁচে গেল। এবারে যখন চাপান দরকার নাইট্রোজেনে, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে গাছটা এখনও যদি খুব সবুজ থাকে তখন আমার আর চাপানো দেওয়ার দরকার নেই। অর্থাৎ নাইট্রোজেন সার বাইরের থেকে দেওয়ার খরচটা কিন্তু আমার বেঁচে গেল। দ্বিতীয় কথা, নাইট্রোজেনটা আমরা বেশিরভাগই দিচ্ছি রাসায়নিক সারের মধ্যে দিয়ে, এবং এই রাসায়নিক সারটা যখনই জমিতে পড়ছে তখনই হচ্ছে কি, যে জমির যে মানে স্বাভাবিক যে গুণাগুণ এটা কিন্তু অনেকটাই নষ্ট করছে। অতিরিক্ত রাসায়নিক সারের ফলে কী হচ্ছে, মাটি অম্ল করে দিচ্ছে, সেটার হাত থেকেও জমিটা রক্ষা পেল, এটা একটা ব্যাপার। এবং জমিটা অধিক পরিমাণে যে এটা যেহেতু জৈব থেকে নাইট্রোজেনটা পাচ্ছে, সেই জন্য জমির মধ্যে অতিরিক্ত রাসায়নিক নাইট্রোজেন প্রয়োগে যে রোগ পোকার আক্রমণ হয়, সেটাও কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে। তো এইটার ভিত্তিতে যদি করতে হয়, আর একটা এই যেখানে খরচও কিন্তু খুব কম জৈব সারে। এবার ধরুন 4 থেকে 5 কিলো আমার যে ধইঞ্চার বীজ যদি আমার কিনতে হয়, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 40 থেকে 50 টাকা কিলো হিসাবে 200 টাকা লাগে। এবং এর সঙ্গে যদি আমরা একটু রাইজোবিয়াম সার মিশিয়ে দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি এই মানে বৃদ্ধি পাবে এই সবুজ সার ধইঞ্চা, এবং খুব ঘনভাবে বৃদ্ধি পাবে। আজকে অনেকটাই শুনলাম, কিন্তু সময় তো শেষ হয়ে আসছে। কৃষক বন্ধুরা, আজকের এই আলোচনা আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন। ডক্টর সুব্রত মণ্ডল চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন সবুজ সারের গুরুত্ব ও তার ভালো দিকগুলোর কথা। যদি আপনারা একটু সচেতন হন, কৃষি বিশেষজ্ঞদের কথা মাথায় রাখেন, তাহলে দেখবেন যে আগামী দিনে সবুজ সার প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ফসলের ক্ষেত্রে, আপনাদের খুব একটা ভাবতে হবে না। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতি কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। যে বীজ বপন করা হলো, তাই ধীরে ধীরে মহিরুহ হয়ে শ্রীনিকেতন নামে বিকশিত হলো। এলমহার্স্ট এই সময় দ্য রবারি অফ দ্য সয়েল নামে অসাধারণ একটি লেখায় লিখেছিলেন, মাটি কত সহনশীল, অথচ সেই মাটিকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায়, তাহলে ফসলের ক্ষেত্রে মাটির একটা কায়পণ্য হয়, মাটি কৃপণতা করে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন, যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই।
আমরা জানি যে কৃষির মানকে বজায় রাখার জন্য এবং সর্বোপরি উৎপাদনশীলতাকে বাড়ানোর জন্যে বীজের পরিবর্তন বিশেষ প্রয়োজন। কেন তার প্রয়োজন তা বিস্তারিত আজকে আমরা জানব শ্রী গোপালচন্দ্র মানের কাছ থেকে। তিনি সহকৃষি অধিকর্তা, বীজ সংসদীকরণ, মুর্শিদাবাদ জেলা। গোপালদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই বীজ পরিবর্তন ব্যাপারটা কি, কেন এটার দরকার? বীজ পরিবর্তন যে আমরা চাষি ভাইরা দেখি যে একই বীজের যে কোনো জাতকে যে অনেক দিন ধরে ব্যবহার করতে থাকে, সেই অনেক দিন ধরে ব্যবহার করতে করতে তার গুণগত যে মান সেটা নষ্ট হয়ে যায় এবং তার গুণগত মান ঠিক না থাকার জন্য আমরা ফলন ঠিকমতো পাই না এবং সেই সঙ্গে আমরা নতুন নতুন যে সমস্ত জাত আসছে সেই সমস্ত জাতের যে সমস্ত কিছু গুণ থাকে সেই গুণগুলোকেও আমরা চাষি ভাইদের কাছে নিয়ে যেতে পারি না। এছাড়া এগুলো হাই ইল্ডিং যে সমস্ত আছে, উচ্চ ফলনশীল, আর যে সমস্ত হাইব্রিড, সেখানের কথা বলবো যে এটা প্রতি বছরই পরিবর্তন করতে হবে, কারণ এক বছর হাইব্রিড করার পর সেই জাতটা আবার দ্বিতীয় বছর করা যাবে না, কারণ এতে ফলন ভীষণ উৎপাদনশীলতা প্রচুর পরিমাণে মার খাবে এবং গুণগত মানও ঠিক থাকবে না। তো এটা কত বছর পর পর করা উচিত, মানে একদম করতেই হবে? হ্যাঁ, ধরুন এটা আমাদের সাধারণত আমরা যেহেতু হাই ইল্ডিংয়ের ক্ষেত্রে বলি যে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে যদি আমরা এটা করতে পারি তাহলে খুব ভালো হয়। এবং এই 2-3 বছর এবং যেটা প্রথমেই বললাম যে হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই এটাকে মানে একটা ফসল করে নেওয়ার পরেই সেই বীজ আমরা ব্যবহার করতে পারবো না, পরে আবার নতুন করে বীজ আমাদেরকে তৈরি করতে হবে বা কিনতে হবে এবং সেই বীজ নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে চাষ করতে পারবো। আচ্ছা, এই যে বীজের মান মানে ঠিক কেন থাকে না? বেশি দিন যদি ব্যবহার করা হয় একটা কোনো বীজ, যে কোনো ফসলের ক্ষেত্রে, যেগুলো আমাদের প্রধান ফসল ধরুন, বারবার ব্যবহার করলে কেন এটার মানটা? হ্যাঁ, বীজ ধরুন একই ফসল, একই কোনো ধান বা যে সমস্ত ফসল যে আছে, গম বলুন, সর্ষে বলুন বা ছোলা, মুগ, মসুর, যাই বলুন না কেন, এই যে সমস্ত জাতগুলো আমাদের আছে সেই জাতগুলো যদি আমরা দীর্ঘদিনভাবে চাষ করতে থাকি তাহলে তার উপর একটা কৃষি জলবায়ুর প্রভাব পড়ে। ধরুন একটা জায়গায় সেই যে জাতটা আমরা ব্যবহার করছি সেই জাতটার জন্য যে উপযোগী জলবায়ু সেটা যদি ঠিক না থাকে তাহলে দেখা যাবে সেই বীজের গুণগত মানের উপর তার প্রভাব পড়বে। তাছাড়া রয়েছে যে কৃষি যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় বা আমাদের যে গোডাউন বা আমাদের যে গোদাম বা আমাদের যে খামার যেখানে আমরা বীজটাকে নিয়ে আসি বা তারপরে ফসলের জন্য আবার বোনার চেষ্টা করি, সেখানেও আমাদের মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে যেমন আমরা দেখবেন এই যে গম হচ্ছে, এখন গমের চাষ যেটা হওয়ার পর ফসলটা কাটা এবং ঝাড়াই মাড়াই করার জন্য আমরা যন্ত্রচালিত মেশিন ব্যবহার করি এবং সেই যন্ত্রচালিত মেশিন ব্যবহার করার পর দেখা যায় যে সেইখান থেকে যদি বীজ আমরা নিই তাহলে দেখা যায় যে প্রচুর মিশ্রণ ঘটে যায়, কারণ একই এক জমি থেকে করে আসছে, পরিষ্কার করে হয় না, তারপর আবার সেখান থেকে নিতে হয়, এইভাবে হয়। আমরা যখন খামারে ব্যবহার করি সেই খামারেও দেখা যায় মিশ্রণ হয়ে যায়, বা আমরা যে সমস্ত কৃষি যন্ত্রপাতি যেগুলো বা আমরা যেখানে বস্তা বা থলে বা যে টিনের কৌটো বা যেগুলোতে রাখি সেখানেও কিন্তু বীজ মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এর দ্বিতীয় কারণ হয়। এছাড়া যেটা হয় যে স্বাভাবিকভাবে একটা পরিবর্তন ঘটে। ধরুন একই জাতকে যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় সেটা তার সহজাত একটা প্রবৃত্তি থাকে যে সেই জাতের মধ্যে যে সমস্ত গুণগুলোকে ঢোকানো ছিল সেই গুণগুলো আস্তে আস্তে আবার পুনরায় সেই তার পুরনো অবস্থায় ফিরে যাবে, যাকে আমরা মিউটেশন বলি। সেই মিউটেশনের ফলেও সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যে জাতগুলোর যে বৈশিষ্ট্য যেগুলো নিয়ে এসেছিল অনেক দিন আগে, সেই বৈশিষ্ট্যগুলো বা তার বিশেষত্ব যেগুলো ছিল সেগুলো হারিয়ে যায়। এছাড়া ধরুন যেটা স্বাভাবিক হয় কি, বীজ উৎপাদনের সময় আমরা দেখি যে একটা পলিনেশন বা পরাগ মিলনের থাকে, সেটা যতই সে স্বপরাগযোগী হোক না কেন, ইতর পরাগযোগী হোক না কেন, যাই হোক না কেন, তার মধ্যে দেখা যায় যে কিছু পরাগ সংযোগ যেটা মানে অবাঞ্ছিত হয়। অবাঞ্ছিত ইন দ্য সেন্স মানে যেটার সঙ্গে আমার হলে ভালো হয় বীজটা, সেটা হয় না। মানে অন্য জাতের সঙ্গে হয়তো পরাগ মিলন হয়ে গেল বা অন্য কোনো ফসলের সঙ্গে হয়তো কিছু পরাগ মিলন হয়ে গেল। যেখানে ফসলের সঙ্গে কম হয় অন্য ফসল, কিন্তু অন্য জাতের সঙ্গে বেশি হয়ে যায়। এবার তার ফলেও কি দেখা যায় যে সেই নির্দিষ্ট জাতের যে গুণগত মানটা সেই মানটাও ঠিক থাকে না। এছাড়া যেটা হয় কি, ধরুন আমরা ওই কৃষি কাজ করার জন্য যে সমস্ত পরিচর্যাগত দিকগুলো আমরা বলি,
ধরুন তার বীজটাকে ঠিকভাবে বোনা, ঠিকভাবে তাকে পরিচর্যা করা, সেচ দেওয়া, সার দেওয়া, বা রোগ হলে, পোকা হলে তাকে নিয়ন্ত্রণ করা, সেগুলো ঠিকভাবে না করলে তার গুণগত মান নষ্ট হয়ে যায়। এবং এখানে দেখুন এই যে আমরা গম করেছি, গমের যদি ভূষা রোগ থাকে তাহলে দেখা যাবে যে সেই জমি থেকে যদি আমরা বীজ নিই তাহলে সেটা বীজবাহিত রোগ হয়ে পরবর্তী ফসলে চলে যাওয়ার সম্ভাবনা, মানে বীজের কোয়ালিটি বা বীজের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এই বিশেষ করে এই 4-5টা কারণের জন্যে বীজের আমাদের যে গুণ, যেটা তার আসল যেটা বৈশিষ্ট্য ছিল সেটা নষ্ট হয়ে যায়। মানে প্রথম যে বৈশিষ্ট্য দিয়ে সেই বীজটা শুরু হয়েছিল সেটা কিন্তু থাকছে না, ক্রমশ এটা হ্যাঁ বিভিন্ন কারণেই হয়, এই সমস্ত কারণগুলোর জন্যই মেনলি হয়। আচ্ছা, চাষি ভাইদের বীজ পরিবর্তনের সময় মানে কোন কোন বিষয়গুলোর উপর খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে? এবার ধরুন চাষি ভাইরা যখন বীজ পরিবর্তন করছেন, ধরুন আমার আজকে যে জায়গাতে আমরা স্বল্প মেয়াদি চাষ করা সম্ভব, যে জায়গাতে জল হয়তো কম রয়েছে, সেই জায়গার জন্য যে জাতগুলো যেমন আগের দিনে আয়াত 36 করতেন চাষি ভাইরা, 4094 করতেন, এখন আমরা বলছি যে সরজু 52 করুন, আমরা বলছি মিনিকিট করুন, আমরা বলছি যে শতাব্দী করুন, আমরা বলছি যে M2 1010 করুন। এগুলো হচ্ছে ওই সময় ওই যে অঞ্চলের জন্য জাত, সেইগুলো সেই জায়গার জন্য উপযোগী। আবার যে অঞ্চলের জন্য ধরুন একটু বৃষ্টি প্রবণ এলাকা, যেখানে হয়তো জল একটু বেশি দিন থাকে, যেখানে আমরা ওই M2 7029 করতে বলতাম, সেই দেখা যেত যে 7029 করার পর সেখানে ওই বেশি দিন জল থাকার জন্য সেখানে দেখা যাচ্ছে যে তার ফলন অনেকটা কমে যাচ্ছে, বিভিন্ন রোগ প্রবণতা বাড়ছে, এবং সেখানে আমরা বলছি যে স্বর্ণ সাবান করুন, আমরা বলছি প্রতীক্ষা করুন। তাহলে এইগুলো এই সমস্ত ব্যাপারগুলো আমার লক্ষ্য রাখতে হবে। এছাড়া যদি আমরা দেখি যে ডাল শস্যের ক্ষেত্রে আগে দেখা যেত যে সমস্ত জাতগুলো করা হতো সেই জাতগুলো ভালো সিদ্ধ হতে চাইতো না, ভালো তার গুণগত যে তা থেকে যে খোসা ছাড়ানোর যে প্রবলেম হতো, এই সমস্ত প্রবলেম ছিল। কিন্তু এখন যে জাতগুলো এসছে, মৈত্রী এসছে, সুব্রত এসছে, অরুণ বলে জাত এসছে, হাল 57 বলে একটা জাত এসছে, এই জাতগুলোকে হচ্ছে যে তার প্রোডাকশনও বেশি, মানে তার উৎপাদনশীলতাও বেশি, এবং সঙ্গে সঙ্গে যে তার গুণগত মান, যে মানে তার কোয়ালিটি, যে খাবার উপযোগী, যেটা মানুষ চাহিদা, যে খেতে পছন্দ করে, ভালো সিদ্ধ হয়, এগুলোও কিন্তু খুব সহজেই সেটা হচ্ছে। এছাড়া যদি তৈলবীজের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তৈলবীজের ধরুন যেখানে আমার যদি দেখা যাচ্ছে যে কোনো আমি সময় পাচ্ছি না, ঠিক সময় যদি বুনতে পারি তৈলবীজ সবথেকে ভালো হয়। হয়তো দেখা যাচ্ছে একটু লেট হয়ে গেছে, সেখানে আমরা B9-এর কথা বলি যে B9 চাষ করুন। এবং B9-এ দেখা যায় আর একটা সুবিধে, যে সাদা সর্ষে কালো সর্ষের মধ্যে যে তফাৎটা, বা লাল সর্ষের মধ্যে সাদা সর্ষের তেলের পার্সেন্টেজটা অনেক বেশি, মানে 1 কেজি থেকে প্রায় 420 গ্রাম মতো আমি সর্ষের তেল পেতে পারি। হ্যাঁ, অন্যথায় দেখা যায় যে আমি কালো সর্ষে থেকে প্রায় ওই 350 থেকে 650 পর্যন্ত, 350 থেকে ওই 360 গ্রাম পর্যন্ত আমি তেল পেতে পারি। তাহলে আমার যেখানে তেল বেশি দরকার পেতে পারি, আমার যেখানে দেখা যাচ্ছে কোয়ালিটি, যদি ধানের ক্ষেত্রে ধরুন, ধানের ক্ষেত্রে আমার দিন দিন যত আসছে দেখছি কোয়ালিটির প্রতি, মানে তার সরু ধান, তার সুগন্ধি ধান, এর চাহিদা বাড়ছে। তাহলে এবার সেই সুগন্ধি ধান, সেই চাহিদা, সেই সরু ধানের অনুযায়ী যদি আমরা বীজটাকে পরিবর্তন করে নিতে পারি, তাহলে কিন্তু আমার যে চাষি তার চাষ করে যে লাভজনক অবস্থায় পৌঁছাতে খুব সহজেই পারবে। আচ্ছা, চাষি ভাইরা কিভাবে এটা করবে? এটা কি কোনো সহজ পদ্ধতি আছে? মানে নিশ্চয়ই সহজভাবেই করতে পারে। হ্যাঁ, সহজভাবেই করতে পারে। আমরা যেটা বলি যে হাই ইল্ডিংয়ের ক্ষেত্রে আমরা চাষি ভাইরা খুব সহজেই সেটা করে নিতে পারে। সেটা প্রথম কথা হচ্ছে যে চাষি ভাইরা যখন করবেন, তার নির্দিষ্ট একটা ঠিক করে নিতে হবে যে আমি আগামী বছর এই পরিমাণ বীজ আমার লাগবে। তাহলে সেই পরিমাণ বীজ, ধরুন 50 কেজি আমার বীজ লাগবে, তাহলে 50 কেজির জন্যে আমার মোটামুটি দেখা যায় ধানের ক্ষেত্রে যদি আমি 6 থেকে 7 কেজি, মানে 1 বিঘে জমিতে যদি করতে পারি, তাহলে ওখান থেকে 50 কেজি বীজ আমি খুব সহজেই তুলে নিতে পারবো। এবং সেখানে হয় কি, যে আমার ওই এলাকা অনুযায়ী, আমার জমি অনুযায়ী, আমার ওখানকার পরিচর্যাগত যে দিক আছে, সেইগুলো সুবিধা অনুযায়ী আমি প্রথমেই জাতটা ঠিক করে নেব। এবং জাতটা ঠিক করে নেওয়ার পর আমি কোনো বিশ্বস্ত সংস্থা থেকে আমি তার সেই বীজের সংগ্রহ করব, এবং সেটা সার্টিফাইড বা ফাউন্ডেশন বীজ আমি নেব। সার্টিফাইড হলে আমরা জানি যে নীল রঙের কার্ড থাকে, এবং ফাউন্ডেশন হলে তাতে সাদা রঙের কার্ড লাগানো থাকে। সেই বীজটা আমরা সংগ্রহ করে নিয়ে আসব। নিয়ে এসে আমার নির্দিষ্ট যে জমিতে
করলে দেখা যাবে যে সংমিশ্রণের ভয় কম থাকবে এবং সেখান থেকে বীজটা খুব সহজে খুব ভালোভাবে উৎপাদন করতে পারবো। সেই জমিতে আমি বীজটাকে তৈরি করব। বীজটা তৈরি করার সময় আমরা কিছু কিছু ব্যাপার লক্ষ্য রাখব। সেই লক্ষ্যগুলো কি, যে বীজটা যাতে অন্য বীজের সঙ্গে মিশে না যায়, অন্য জাতের সঙ্গে পরাগমিলন না হয়ে যায়, সেই ব্যাপারটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং বীজের দেখা যায় যে দুটো গুণ থাকে, মূলত দুটো গুণ থাকে। একটা হচ্ছে তার বংশগত বিশুদ্ধতা, আর একটা তার যে বাহ্যিক বিশুদ্ধতা। এই বংশগত বিশুদ্ধতা টোটালি তার মাঠে কিভাবে উৎপাদন করছে তার উপরই নির্ভর করে যায়। এই বংশগত বিশুদ্ধতার জন্যই যখন বীজটাকে আমি তৈরি করব, যদি পারা যায় যে তার মধ্যে একটা অন্তরীণ দূরত্ব বজায় রাখা যায়, যেমন ধান বা গমের ক্ষেত্রে যদি 3 মিটার বজায় রাখা যায়, বা ছোলা, মুগ, মুসুর, শুধু অড়হর ছাড়া সমস্ত ডাল শস্যের ক্ষেত্রে 8 থেকে 10 মিটার যদি বজায় রাখা যায়, এরকম দূরত্ব মাঝখানে যদি জমি থাকে, মানে অন্য জমি থেকে অন্য জাত থেকে, তাহলে কিন্তু সেখান থেকে খুব ভালো বীজ তৈরি করা যাবে। এবার এটা করার পরে যদি অনেক সময় চাষি ভাইদের এটা সম্ভব হয় না, তখন কি করবে, যে চাষি ভাইরা দেখা যাবে যে ওই মাঠের যে মাঝখানে যে জমিটা রয়েছে, সেই জমি থেকে মাঝখান থেকে বীজটাকে সংগ্রহ করবে। মাঝখান থেকে যদি বীজটাকে সংগ্রহ করতে পারে, জমির মাঝখান থেকে ওই 10 কিলো, 15 কিলো বা 20 কিলো, 25 কিলো যা এরকম দরকার, সেটা যদি সংগ্রহ করে নিতে পারে, তাহলে সেই বীজটা, এবং ঝাড়াই মাড়াই করার সময় একটু খেয়াল রাখতে হবে যে মেশিনে ঝাড়াই করুন বা হাতে ঝাড়াই করুন বা যেভাবেই করুন, সেখানে যেন সংমিশ্রণ না হয়ে যায়। এইটা যদি করতে পারা যায়, এবং গোদামজাত করার আগে ভালো করে শুকনো করে ভালো করে তাকে মাঝে মাঝে রোদে দেওয়া, তার সঙ্গে যদি একটু সংরক্ষণের জন্য যদি আমরা প্রতি কেজির জন্য যদি 50 মিলিগ্রাম পর্যন্ত লঙ্কার গুঁড়ো বা 100 গ্রাম হলুদের গুঁড়ো বা 2 গ্রাম মতো, আমি যদি 100 গ্রাম না 1 গ্রাম হলুদের গুঁড়ো বা 2 গ্রাম আমি যদি নিমের পাতাকে গুঁড়ো করে তার সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমার বীজ অনেকটা ভালো থাকবে। এবং চাষিরা তার নিজের বীজটা নিজেরাই তৈরি করে নিতে পারলে এটাই কিন্তু সম্ভব, যে বীজ পরিবর্তন, মানে বীজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ফসল উৎপাদনশীলতা এবং তার যে গুণগত মানের যে বজায় রাখতে করা সম্ভব, সেটা কিন্তু চাষি ভাইরা নিজেরাই করে নিতে পারে খুব সহজ উপায়ে বীজ তৈরি করে নিয়ে। গোপালদা, অনেক ধন্যবাদ। কতগুলো বিষয় কিন্তু এই কৃষির উন্নত কৃষির ক্ষেত্রে কিন্তু কতগুলো বিষয়ে সাংঘাতিকভাবে জড়িত আমরা দেখতে পাচ্ছি। যেমনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাটা যেমন গুরুত্বপূর্ণ, যেমন মাটির স্বাস্থ্যটাকে লক্ষ্য রাখা প্রয়োজন, তেমনই কিন্তু যে কোনো ফসলের চাষের ক্ষেত্রে ফলন বাড়ানোর জন্য এবং কৃষির মানকে উন্নয়ন করার জন্য কিন্তু এই বীজের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কৃষক বন্ধুরা যারা চাষবাসের সাথে জড়িত রয়েছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।